ঘড়ির কাঁটায় রাত ১০টা। বাইরে বৃষ্টির তীব্রতা কমেছে। ৩ তলার মিনি জিম রুমের সুসজ্জিত আলো-আঁধারির আবহাওয়া তখন বেশ উত্তপ্ত। আয়না ঘেরা মেঝেতে চারপাশের প্রতিচ্ছবি চকচক করছে। মেহজাবিন পরনে একটা হালকা গোলাপি রঙের ঢিলেঢালা ট্র্যাকস্যুট আর পায়ে সাদা কেডস। তার ফর্সা ললাটে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। সে ট্রেডমিলের উপরে দাঁড়িয়ে ফুসফুস করে হাঁপাচ্ছে। আর তার গতির সঙ্গে সঙ্গে তার সুতির টি-শার্ট সামান্য দুলছে। আরহাম জিমের একপাশে একটি ক্রোমিয়াম স্টিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার এক হাতে একটি ডিজিটাল স্টপওয়াচ আর অন্য হাতে টানটান হয়ে থাকা মেহজাবিনের গতিবিধির উপর নিবন্ধিত প্রফেসর বর্ণের রীতিমতো সেই কালো রঙের স্লিভলেস জিম গেঞ্জি আর কালো ট্রাউজার, সুগঠিত চওড়া কাঁধ, হাতের ফোলা বাইসেপসের প্রতিটা পেশি আর বুকের খাস স্পষ্টভাবে ফুটে উঠেছে। ওনার চর্ম আবরণে ঘামের বিন্দু বিন্দু গুলো তার অনাবৃত্তে কাঁধ থেকে বেয়ে গিয়ে সেই কালো সুতির পোশাকে অদৃশ্য হয়ে যাচ্ছে। চশমা ছাড়া তার চক্ষু শূন্য, দুটো আরো বেশি তীক্ষ্ণ, গভীর আর বিপজ্জনক দেখাচ্ছে। স্পিড কমাচ্ছ কেন মেহজাবিন? আরহাম স্টপওয়াচের বোতাম বুড়ো আঙ্গুলে ধরে ঠান্ডা গলায় বললেন, বিকেলে সেমিনারের রুমের বাইরে নতুন স্টুডেন্ট অননাকে ভয় দেখানোর সময় তো তোমার গতি ও শক্তি দুটোই বেশ প্রশংসনীয় ছিল। ৪ মাত্র ৪ কিলোমিটার পার আওয়ার স্পিডে তোমার এত হাঁপিয়ে যাওয়ার কারণ কি? বায়োলজিক্যাল দিক থেকে এটা তোমার কার্ডিও ওভারস্কুলার এডুকে এডুরেশনস এর চরম অবনতি। মেহজাবিন মেঝের দিকে মুখ নিচু করে দৌড়াতেই ফুঁসে উঠল, আমি আর এক পাও দৌড়াতে পারব না। আমি ভালো মানুষ না, চরম শয়তান। আমাকে এভাবে জিমে এনে ব্যায়ামের নামে অত্যাচার করার কোনো মানে হয় না। আমার পা দুটো ছিঁড়ে যাচ্ছে। আরহাম তার ধাতব অস্ত্রটা পাশের একটা কাঠের বেঞ্চের উপর সশব্দে রেখে দিল। সে নিজের ধীর পায়ে হেঁটে মেহজাবিনের ট্রেডমিলের দিকে এগিয়ে এলো। চলন্ত বেলটা আচমকা থেমে যাওয়ায় মেহজাবিনের ভারসাম্য হারিয়ে সামনের দিকে বিকটভাবে ঝুঁকে পড়ল। মেহজাবিন মুখ থেকে একটা আতঙ্কের আর্তনাদ বেরিয়ে এলো। কিন্তু সে নিচে পড়ার আগেই এক জোড়া অদম্য শক্ত হাত আর ২ কোমরে এসে আঁকড়ে ধরল। আরহাম মুহূর্তের মধ্যে নিজেকে মেহজাবিনের ঠিক পেছনে এনে দাঁড় করিয়েছিল। আরহাম শক্তিশালী ২ বাহুর টানে মেহজাবিনের পিঠে সোজা গিয়ে ঠেকে গেল উনার খালি উত্তপ্ত আর চওড়া বুকের সাথে আরহামের উষ্ণ শরীরের উত্তপ্ত সুতি পোশাক ভেদ করে সোজা মেহজাবিনের চামড়ায় এসে আগুনের শিহরণ তৈরি করলো। আরহামের দুটো হাত মেহজাবিনের সরু কোমরের উপর, পরম শান্তি কিন্তু আটসাঁট হয়ে আটকে রইল। সে নিজের মুখটা সোজা করে নিচু মেহজাবিনের ঘাড় আর কানের লতির ঠিক মধ্যবর্তী সংবেদনশীল জায়গায় নামিয়ে নিয়ে এলো। মেহজাবিন বুকের ভেতর অমনি রক্ত চলাচল ৩ গুণ বেড়ে গেল। তার হৃদস্পন্দন তখন জিমের নিস্তব্ধতায় স্পষ্ট শোনা যাচ্ছিল। এত দ্রুত শান্ত হয়ে গেলে চলবে কি করে ম্যাডাম? আরহামের ভারী নিঃশ্বাসের মেহজাবিনের কান উত্তপ্ত বাতাসের মতো ধাক্কা দিল। সে মেহজাবিনের কানে লতিতে নিজের ঠোঁটের উষ্ণতা হালকাভাবে ছোঁয়াতে ফিসফিস করে বলল, "অনন্যা, তো আজকে করিডোরে দাঁড়িয়ে আছে। আমার সাথে খুব মিষ্টি করে কথা বলছিল। ও তো বেশ নম্র, ভদ্র আর বায়োলজিতে যথেষ্ট মেধাবী স্টুডেন্ট। তা তুমি অনন্যাকে দেখে এত হিংসা কেন করলে? বলো তো?" মেহজাবিন থরথর করে কাঁপছে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে আরহামের হাত দুটো নিজের কোমর থেকে সরানোর ব্যর্থ চেষ্টা করে তোতলে বলল, কার হিংসে হয়েছে? আমার রয়েই বয়েই গেছে ওসব হিংসে করতে। আমি নিজেই এমনি ওকে কাস্টম অনুযায়ী র‍্যাগ দিচ্ছিলাম। নতুন এসেছে তাই। মিথ্যা বলছো মেহজাবিন। আরহাম আস্তে করে মেহজাবিনের কোমর থেকে নিজের ডান হাতটা সরিয়ে আনলো। তার সুগঠিত গরম আঙ্গুলগুলো মেহজাবিনের মিশ্রণ থুতনি ধরে আলতো শক্তিতে নিজের দিকে ঘুরিয়ে দিল। সে মেহজাবিনের চোখ দুটোর একদম গভীরে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, "তুমি মিথ্যা বলতে পারো, কিন্তু তোমার পিউপিলের সংকোচন আর এই দ্রুত গতিতে ওঠানামা করা বুকের ছন্দ মিথ্যা বলে না। তুমি সহায় করতে পারোনি যে অন্য কারো সাথে আমার এত কাছাকাছি দাঁড়িয়ে আমার দিকে ওভাবে তাকাক। তুমি সহায় করতে পারোনি আমার গলার মিষ্টতা অন্য কারো ব্যবহারে আসুক, তাই না?" মেহজাবিনের ফুসফুসের সমস্ত বাতাস যেন এক লোহাময় খালি হয়ে গেল। আরহাম স্যার, মেহজাবিন অস্পষ্টভাবে বিড়বিড় করে উঠল। তার চোখ দুটো আপনা থেকেই আবছা হয়ে এলো। আরহাম এক চিলতে বাঁকা হাসি হাসল। সে মেহজাবিনের কপালে নিজের
গরম ঠোঁট দুটো কয়েক সেকেন্ডের জন্য আলতো করে চেপে রাখলো। তার ঠোঁটের স্পর্শে মেহেজাবিন চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আদরের পর মুহূর্তেই আরহাম আবার তার পুরনো মেজাজে ফিরে এসে মেহেজাবিনের কানের কাছে মুখ এনে ঠান্ডা গলায় বলল, "তোমার এই হিংসার প্রকাশটা আমার বায়োলজিক্যাল সেন্স অনুযায়ী বেশ ভালো লেগেছে বউ। তবে মনে রেখো মেহেজাবিন হাসান, এরপর যদি আমার কোনো স্টুডেন্টকে ওই ব্যাজে বিট শুট দিয়ে ভয় দেখিয়েছো বা ক্লাসে রুলস ভাঙার চেষ্টা করেছে, তবে এই জিমের শাস্তি কিন্তু দৌড়াদৌড়িতে শেষ হবে না। আরো অনেক দূর গড়াবে।" মেহেজাবিন গাল দুটো লজ্জায়, রাগে আর তীব্র আকুলতায় টকটকে লাল হয়ে গেল। সে আরহামের শক্ত বুকের উপর দুহাত দিয়ে এক চরম ঝাটকায় নিজেকে মুক্ত করে পিছিয়ে গেল। সে হাঁপাতে, হাঁপাতে চিল্লিয়ে বলল, "আপনি একটা আস্ত শয়তান! ভণ্ড কসাই, প্রফেসর! নিজের রূপ সামলাতে পারেন না আর আমাকে বড়, বড় ডায়লগ মারছেন। আমি আর ১ সেকেন্ডও এই নরকে থাকব না।" মেহজাবিন আর ১ মুহূর্ত অপেক্ষা না করে জিম রুমের দরজা সশব্দে খুলে বাইরের করিডোর দিয়ে দৌড়ে নিজের ঘরের দিকে পালিয়ে গেল। জিমের জিম রুমের আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তার ঠোঁটের কোণে তখনও সেই রহস্যময় হাসি লুকিয়ে আছে। সে তোয়ালে দিয়ে ঘাম মুছতে, মুছতে ফিসফিস করে বলল, "তুমি যতই দূরেই দৌড়াও না কেন মেহজাবিন, আমার এই জালে তোমাকে ধরা দিতেই হবে।" রাত 11:30 পুরো মির্জা ভিলা তখন নিঝুম অন্ধকারে ডুবে গেছে। কেবল দোতলা আর ৩ তলার প্যাসেজের স্টেডিয়াম লাইটগুলো হালকা হলুদ আলো ছড়াচ্ছে। জিম সেশন শেষ করে আরহাম নিজের গায়ে একটা বড় সাদা তোয়ালে জড়িয়ে চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে, মুছতে নিজের শোবার ঘরের দিকে আসছিল। অন্যদিকে মেহজাবিনও বাথরুম থেকে হাত-মুখ ধুয়ে শাড়ির আঁচলটা ঠিক করতে, করতে সবেমাত্র ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির সাথে ধাপটায় সশব্দে ভেসে পড়ল কারো শক্ত চুটির আওয়াজ। দুজনের থমকে সরে তাকালো। দেখা গেল হাত কাঁপিয়ে একটা কাঠের বড় ট্রে ধরে সিঁড়ি দিয়ে উঠে আসছেন সুলতানা বেগম, মেহজাবিনের উৎসাহী শাশুড়ি আম্মা। ট্রেতে ঢাকনা দেওয়ার ২ টো মাটির বাটি আর তা থেকে ধোঁয়া উঠে আশেপাশে বাতাসকে এক বিশেষ মসলার সুবাসে ভরিয়ে দিচ্ছে। আরহাম শুধু তোয়ালে পরা ভেজা চুলে আর মেহজাবিনকে লাল নীল মুখে হাঁপতে দেখে সুলতানা বেগম ২ চোখে তারা চকচক করে উঠল। উনার ঠোঁটের হাসি চওড়া হতে, হতে যেন কানের লতি পর্যন্ত পৌঁছে গেল। "আম্মা, আপনি এত রাতে এখানে?" আরহাম অত্যন্ত স্বাভাবিক আর শান্ত গলায় জিজ্ঞেস করল, যেন কিছুই হয়নি। সুলতানা বেগম ট্রেটা করিডোরের পাশে টেবিলে রাখলেন। তিনি মেহজাবিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে এক চোখ টিপে রহস্যময় গলায় বললেন, "তোদের জন্য এই গরম, গরম শক্তিবর্ধক খাসির পায়া আর দেশি মুরগির স্পেশাল স্যুপ নিয়ে এলাম রে বাবা। আমি আর তোর আব্বা নিচে বসে টিভিতে খবর দেখছিলাম। তখন থেকে ৩ তলার জিম রুম থেকে কত কিসের ধুপধাপ, মেহজাবিনের চিৎকার আর দৌড়াদৌড়ির শব্দ পাচ্ছিলাম। তা জিম রুমের ভেতর এত রাত কিসের ট্রেনিং হচ্ছিল শুনি বৌমা?" মেহজাবিন লজ্জায় অপাঙ্গে মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম হলো। সে নিজের ২ হাতের তালুতে মুখ ঢেকে ফেলে মনে, মনে বলল, "আল্লাহ, এই শাশুড়ি আম্মাকে কে বোঝাবে যে উনি যা ভাবছেন তা কিছুই হয়নি। ওটা ছিল জল্লাদের টর্চার সেল।" সুলতানা বেগম মেহজাবিনের আরো কাছে এগিয়ে এলেন। তিনি মেহজাবিনের কাঁধে হাত দিয়ে একদম কান ঘেঁষে ফিসফিস করে অত্যন্ত উৎসাহী স্বরে বললেন, "সাব্বাস বৌমা! প্রতিদিন এভাবে রাত করে বরকে জিম রুমে আটকে রাখবে। আরহাম তো সারাদিন কড়া মেজাজ নিয়ে থাকে। ওকে ওভাবে কাবু করার নামই আসল বইয়ের গুণ। স্যুপটা কিন্তু পুরোটা শেষ করবে। আজ রাতের আবহাওয়া খুব সুন্দর। আমি আশা করছি কাল সকালেই আমরা কোনো ভালো খবরের আলামত পাবো আম্মা।" মেহজাবিনের মুখ থেকে হাত সরিয়ে আধা চিৎকার করে উঠল। তার কান দিয়ে যেন তখন সত্যিকারের লাল ধোঁয়া বের হচ্ছিল। আরহাম একপাশে দাঁড়িয়ে তোয়ালা দিয়ে ঘাড় মুছতে, মুছতে নিজের চশমাটা টেবিল থেকে তুলে চোখে পড়ল। তারপর ঠান্ডা মেজাজে বলল, "তুমি একদম চিন্তা করো না মা। তোমার নাতির ট্রেনিং ও প্র্যাকটিস সঠিক ট্র্যাকে এগোচ্ছে। বায়োলজিক্যাল প্রসেস অনুযায়ী ফল আসতে খুব বেশি দেরি নেই। আপনি আপনি একটা অসম্ভব নির্লজ্জ লোক।" মেহজাবিন আরহামের দিকে তাকিয়ে ফিরে দাঁতে দাঁত চিপে চিল্লিয়ে উঠল। সুলতানা বেগম তো নিজের ছেলের মুখে এমন কথা শুনে আনন্দে খিলখিল করে হেসে উঠলেন। তিনি ট্রে থেকে স্যুপের বাটি দুটো তুলে মেহজাবিনের কাঁপা, কাঁপা হাতে
ধরিয়ে দিয়ে বললেন, "নেও, নেও বৌমা। বেশি লজ্জা পেতে হয় না। বর যখন লাইনে এসেছে তখন তাকে আটকে রাখো। আমি চললাম। তোমরা স্যুপটা খেয়ে দরজা বন্ধ করো।" সুলতানা বেগম ধীর পায়ে হেসে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। শাশুড়ি আম্মা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই মেহেজাবিন হাতের স্যুপের বাটি দুটো পাশের সাইড টেবিলে প্রায় আছড়ে রাখার মতো করে রাখল। সে আরহামের শার্টহীন খালি বুকের সামনে এসে হাত উঁচিয়ে বলল, "আপনি এত অসভ্য আর ফাজিল কেন? আম্মাকে ওসব বাজে কথা কেন বললেন? উনি এখন সারারাত ভাববেন আমরা ঘরের ভিতর কি না কি করছি। আপনি তো কাল সকালে ভার্সিটি চলে যাবেন আর আমাকে সারাদিন আম্মার ওসব নাতি-নাতনির লেকচার শুনতে হবে।" আরহাম শান্তভাবে তোয়ালেটা একটা চেয়ারের পেছনে অংশে মেলে দিল। তারপর নিজের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় মেহজাবিনের রাগী চেহারার দিকে তাকিয়ে বলল, "মায়ের আবেগ আর প্রত্যাশাকে সম্মান জানানোই একজন বাধ্য সন্তানের কাজ মেহজাবিন। আর তাছাড়া মা ভুল কিছু বলেনি, ভাবেনি। আমরা তো ট্রেনিংই করছিলাম, তাই না?" আরহাম ঘুরতেই উনার সেই প্রশস্ত বুকের পেশিগুলো আবার মেহজাবিনের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। মেহজাবিন ঝটপট নিজের চোখ ঘুরিয়ে নিয়ে বালিশের দিকে পা বাড়ালো। "ধুর! আপনি একটা মানসিক রোগী কসাই প্রফেসর।" মেহজাবিন বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আরহাম আস্তে করে সোফার কাছে এসে স্যুপের বাটি থেকে এক চুমুক দিল। অতঃপর নিচু গলায় বলল, "স্যুপটা ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নাও মেহজাবিন। কাল সকালে সেমিনারে কিন্তু তোমাকে তোমার তোমাকে আমার স্পেশাল স্লাইড গুলোর উপর নোট নিতে হবে।" কাঁথার ভেতর থেকে মেহজাবিন অস্ফুট গালি ভেসে এলো। "আপনার সেমিনারের মুখে ছাই।" পরের দিন দুপুর ঠিক ১টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থল সেন্ট্রাল অডিটোরিয়ামে বায়োলজি ডিপার্টমেন্টের স্পেশাল ন্যাশনাল সেমিনার চলছে। অডিটোরিয়ামের লাল সার্টিনের চেয়ারগুলোতে প্রায় ৪০০ ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগের প্রবীণ অধ্যাপকেরা বসে আছেন। স্টেজের বিশাল ডিজিটাল প্রজেক্টের স্ক্রিনের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে লেকচার দিচ্ছে প্রফেসর আরহা মির্জা। তার পরনে আজ একটা কাটছাঁট ধূসর রঙের স্যুট, ভেতরে সাদা শার্ট আর নেভি ব্লু টাই। চোখের সিলভার ফ্রেমের চশমা, তার প্রতিটা বৈজ্ঞানিক যুক্তি, কথা বলার স্পষ্ট ভঙ্গি আর ব্যক্তিত্বে পুরো হলরুম নিস্তব্ধ হয়ে শুনছে। সামনের সারিতে খুব আগ্রহ নিয়ে বসে আছে অননা। তার পরনে একটা গাঢ় নীল রঙের স্লিভলেস ড্রেস, চুলগুলো সুন্দর করে স্টাইল করা। সে অনবরত ডায়েরিতে নোট নেওয়ার ভান করে আরহামের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে অডিটোরিয়ামের পেছনের সারিতে অলস ভঙ্গিতে বসে আছে মেহজাবিন আর তার গ্যাং রাফি, তানিয়া আর নীলু। মেহজাবিনের একটা পেন্সিল দিয়ে খাতার পেছনে পাতায় আরহামের একটা কার্টুন ছবি আঁকেছে, যেখানে আরহামের মাথায় দুটো শয়তানের শিং দেওয়া। "ওই মেহু," রাফি ফিসফিস করে বলল, "সামনে দেখ। ওই নতুন ডাইনি।" অনন্যা কিভাবে প্রফেসরের দিকে চেয়ে চোখের পানি ফেলছে। মনে হচ্ছে এখনই স্টেজের উঠে প্রফেসরকে গিলে খাবে। মেহজাবিন খাতা থেকে চোখ তুলে অনন্যার দিকে তাকালো। তার বুকের ভেতর আবারও সেই আগের দিনের হিংসার আগুন দাউ, দাউ করে জ্বলে উঠল। সে খাতার পাতাটা সশব্দে উল্টে বলল, "খাক গিলে, আমার কি? ওই জল্লাদকে যে গিলে খাবে তার সকালে পেট কষা হবে, হজম হবে না।" এমন সময় স্টেজে আরহাম তার স্লাইড প্রেজেন্টেশন শেষ করলো। সে মাইক্রোফোনের সামনে এসে চশমাটা সামান্য নিচে নামিয়ে বললেন, "সো দিস ইজ concludes our lecture on cellular biology and genetic mutation. কারো কোনো প্রশ্ন থাকলে স্পেসিফিকলি করতে পারো।" কথাটা শেষ হতে না হতেই অননা চট করে নিজের আসন থেকে দাঁড়িয়ে গেল। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে অডিটোরিয়ামের মাঝখানের ওয়্যারলেস মাইক্রোফোনটা হাতে নিল। অননা আরহামের দিকে এক মায়াবী হাসি ছুঁয়ে দিয়ে বলল, "থ্যাংক ইউ স্যার ফর সাচ আ ওয়ান্ডারফুল লেকচার। তবে আমার একটা খুব গুরুত্বপূর্ণ জটিল বায়োলজিক্যাল প্রশ্ন আছে। তবে প্রশ্নটা আমি সরাসরি আপনাকে না করে আপনার ডিপার্টমেন্টের বহুল চর্চিত লাস্ট বেঞ্চার মেহজাবিনকে করতে চাই। ও কাল ল্যাবরেটরিতে আমার সাথে খুব অ্যাগ্রেসিভ আর আনপ্রফেশনাল ব্যবহার করেছিল। আমি দেখতে চাই প্রফেসরের ক্লাসের পিছনে শুধু পেছনে বসে আড্ডা দেওয়া ছাড়া ওর বায়োলজিক্যাল জ্ঞান কতটুকু?" মুহূর্তের মধ্যে পুরো ৪০০ মানুষের অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে গেল। সব চোখ একসাথে এসে ঘুরল পেছনের সারিতে বসা মেহজাবিনের উপর। তানিয়া ভয়ে মেহজাবিনের হাত শক্ত করে ধরে বলল, "মেহু, এই অনন্যা তোকে সবার সামনে নিচু করার জন্য এত বড় ফাঁদ পেতেছে। তুই এখন কি করবি?" রাফি দাঁতে কিরমির করে বলল,
ডাইনিটা ইচ্ছে করে স্যার আর সব প্রফেসরের সামনে তোকে ইনসাল্ট করতে চায়। অনন্যা এক বিশ্রী হাসি নিয়ে মাইক্রোফোনে উচ্চস্বরে বলল, "মেহজাবিন, তুমি কি সেলুলার অ্যাপাটোটোসিস ও জেনেটিক সিগন্যালিং পাথওয়ে এর মূল ড্রাইভিং মেকানিজমটা ব্যাখ্যা করতে পারবে? নাকি তোমার পড়ালেখা শুধু ল্যাবের জরিমানা দেওয়া আর ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকার মধ্যেই সীমাবদ্ধ?" অনন্যা ভেবেছিল মেহজাবিন বোকার মতো দাঁড়িয়ে কাঁদবে বা উত্তর দিতে না পেরে লজ্জায় মাথা নিচু করবে। আর সবার সামনে আরহাম স্যারের নজরে মেহজাবিন একজন অপদার্থ প্রমাণিত হবে। স্টেজে দাঁড়িয়ে থাকা আরহামের মুখের ভাবমূর্তির জন্য কঠোর হয়ে গেল। সে হাত দুটো কোটের পকেটে পুরে পেছনের সারিতে বসা মেহজাবিনের দিকে তাকালো। তার চশমা কাচের আড়ালে ফুটে উঠল এক বিষম গভীর চাহনি। মেহজাবিন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে ধীরস্থির নিজের আসন থেকে উঠে দাঁড়ালো। তার মুখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। গতরাতে আরহাম তাকে জিম রুম থেকে এনে স্টাডি রুমে প্রায় ২.৫ ঘন্টা আটকে রেখে ওই ৪ নম্বর চ্যাপ্টারের ওই অ্যাপোপ্টোসিস আর সিগন্যালিং পাথওয়ের বিষয়টা পানির মতো মুখস্থ করিয়ে ছেড়েছিল। আরহামের সেই কড়া শাসন আর কড়া প্রশ্ন আজ মেহজাবিনের মাথায় রকেটের মতো ঘুরছে। মেহজাবিন মাইক্রোফোন ছাড়াই পরিষ্কার, স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে অডিটোরিয়ামের সমস্ত নীরবতা চিরে বলতে শুরু করল, অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রামড সেল ডেথ মূলত ২ টি প্রাইমারি পাথওয়ে দ্বারা পরিচালিত হয়। ইনট্রিনসিক বা মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে এবং এক্সট্রিনসিক বা ডেথ রিপিটর পাথওয়ে। যখন সেলুলার ডিএনএ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন P53 প্রোটিন সক্রিয় হয়। BAX এবং BAK প্রোটিনকে সিমুলেটর করে, যা মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনকে পারমিয়েল করে তোলে এবং সাইটোক্রোম সি রিলিজ করে। মেহজাবিন প্রতিটা ইংলিশ উচ্চারণ, বৈজ্ঞানিক টার্মের নিখুঁত ব্যাখ্যা আর লজিক্যাল অ্যানালাইসিস শুনে অডিটোরিয়ামের বসা ডিন, অন্যান্য ডিপার্টমেন্টাল হেড এবং বিজ্ঞ অধ্যাপকদের মুখ হা হয়ে গেল। অনন্যার হাতের মাইক্রোফোনটা প্রায় খসে পড়ার দশা। মেহজাবিন একটানা ৩ মিনিট ধরে পুরো থিওরিটা প্রফেশনাল বায়োলজিস্টদের মতো অনর্গল বলে থামলো। সে অনন্যার ফ্যাকাশ হয়ে যাওয়া মুখের দিকে তাকালো। মেহজাবিনের ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। ঠেটহাট্টা গলায় বলল, "অনন্যা, তুমি যদি এই সাধারণ সিগন্যালিং পাথওয়েটা বুঝতে না পেরে আমাকে প্রশ্ন করে থাকো, তবে তোমার উচিত প্রফেসরের গাইডেন্স ছেড়ে ক্লাসের 9 এর বায়োলজি বই আবার পড়া। আর কোনো প্রশ্ন আছে তোমার?" ১ সেকেন্ড, ২ সেকেন্ড। হঠাৎ পুরো অডিটোরিয়াম সশব্দে করতালি আর হাততালিতে ফেটে পড়ল। ৩ নিজে দাঁড়িয়ে মেহজাবিনের জন্য হাততালি দিলেন। স্টেজে দাঁড়িয়ে থাকা প্রফেসর আরহাম মির্জার ঠোঁটের কোণে এতক্ষণে ফুটে উঠল এক অনাবিল গর্বিত হাসি। সে চশমাটা উঁচু করে মনে বলল, "মাই ব্রিলিয়ান্ট অবাধ্য স্টুডেন্ট বউ।" অনন্যা লজ্জায়, অপমানে আর হিংসায় পুরো লাল বেগুন হয়ে মাইক্রোফোনটা বেঞ্চে ফেলে ধপাস করে বসে পড়ল। সেমিনারে শেষ হওয়ার পর অডিটোরিয়াম ফাঁকা হয়ে গেল। সব ছাত্রছাত্রী মেহজাবিনের প্রশংসা করতে বের হয়ে যাচ্ছে। কিন্তু অনন্যার বুকের ভেতর তখন জ্বলছে চরম অপমানের এক বিষাক্ত আগুন। মেহজাবিন সবার সামনে তাকে এভাবে অপদস্থ করবে তা সে স্বপ্নেও ভাবেনি। অনন্যা নিজের ব্যাগটা শক্ত করে চেপে ধরে করিডোর দিয়ে হাঁটছে। ঠিক তখনই সে দেখল মেহজাবিন তার মেমোরাইজেশন খাতাটা অডিটোরিয়ামে ফেলে এসেছিল। ভেবে একা ডিপার্টমেন্টের পুরনো কেমিক্যাল ল্যাবরেটরির দিকে হেঁটে যাচ্ছে। ওই কেমিক্যাল ল্যাবটা বেশ পুরনো। সেখানে সচরাচর কেউ যায় না। ভারী লোহার দরজা আর পুরনো পাইপলাইন দিয়ে ভরা। অননার বিড়বিড় করে বলল, "খুব ব্রিলিয়ান্ট হওয়া দেখাচ্ছি না? প্রফেসরের সামনে আমার ভাবমূর্তি নষ্ট করলি। এবার তোকে এমন শিক্ষা দেব যে জীবনে আর বায়োলজি ডিপার্টমেন্টের দিকে তাকাবি না।" অনন্যা নিঃশব্দে মেহজাবিনের পিছু নিল। কেমিক্যাল ল্যাবের করিডোরে গেল। মেহজাবিন ল্যাবের ভেতরে ঢুকে টেবিলের উপর খাতাটা খুঁজছিল। অনন্যা ল্যাবের বাইরে এসে দাঁড়ালো। সে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল কেউ নেই। অনন্যা মুহূর্তের মধ্যে ল্যাবের বিশাল সাউন্ড প্রুফড লোহার দরজাটা ঠেলে বন্ধ করে দিল এবং বাইরে থেকে ভারী মেটাল লকটা সশব্দে আটকে দিল। শুধু তাই নয়, ল্যাবের দেয়ালের সাথে যুক্ত ছিল একটা পুরনো ইন্ডাস্ট্রিয়াল কনসেনট্রেটেড ক্লোরিন ও অ্যামোনিয়া গ্যাস পাইপলাইনের স্লাইডার ভালভ। অনন্যা নিজের হিংসার অন্তর্তে সেই স্লাইডার চাবিটা পুরো ঘুরিয়ে দিল। অনন্যা ঘর দরজা বন্ধ দরজা কাচ এবং বিকৃতি হাসি দিয়ে বলল, "এই বন্ধ ল্যাবে বিষাক্ত
ক্লোরিনের গ্যাসের মধ্যে আধা ঘন্টা আটকে থাক। দেখি এবার কেমন করে বাঁচছিস। কথাটা বলে অনন্যা ল্যাবের পেছনে পথ দিয়ে দ্রুত সরে পড়ল। ল্যাবের ভেতরে মেহজাবিন খাতা না পেয়ে বের হওয়ার জন্য দরজার দিকে এগোতে দেখল দরজা বাইরে থেকে লক করা। "হেই, কে বাইরে? দরজা খোলো।" রাফি, তানিয়া, মেহজাবিন দরজায় সশব্দে থাপ্পড় মারতে লাগলো, কিন্তু দরজা সম্পূর্ণ সাউন্ড প্রুফ হওয়ায় বাইরে কোনো শব্দ যাচ্ছিল না। ঠিক তখনই সিলিংয়ে পুরনো মরচে ধরা পাইপের জংশন থেকে এক ঝাঁঝালো মেটালিক আর হলুদ সবুজ রঙের বিষাক্ত ক্লোরিন ধোঁয়া সশব্দে বের হতে শুরু করলো। মুহূর্তের মধ্যে ল্যাবের বাতাস সেই বিষাক্ত গ্যাসে ভরে যেতে লাগলো। মেহজাবিনের ফুসফুসে ক্লোরিনের প্রথম নিঃশ্বাস ঢুকতেই সে মারাত্মকভাবে কাশতে শুরু করলো। তার গলা ও চোখে যেন তীব্র অ্যাসিডের জ্বালা শুরু হয়ে গেল। মেহজাবিনের চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। তার আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করলো। "উফ, বাঁচাও! কেউ আছো?" মেহজাবিন ২ হাতে দরজার বিকটভাবে ধাক্কা দিতে লাগলো। তার শরীরের সমস্ত শক্তি ধীরে, ধীরে কমে আসছে। বায়োলজি ছাত্রী হওয়ার কারণে মেহজাবিনের ভালো করেই জানে এই ক্লোরিন গ্যাস তার ১০ মিনিট ফুসফুসে গেলে তার রেসপিরেটরি ফেমিউল হয়ে মৃত্যু নিশ্চিত। মেহজাবিন দরজার মেঝেই ধপাস করে লুটিয়ে পড়ল। তার দৃষ্টি আবছা হয়ে আসছে। মৃত্যুর অতল অন্ধকারে তলিয়ে যাওয়ার আগেই তার শুধু শুধু একটা নামই অস্ফুটে উচ্চারণ হলো, আরহাম স্যার বাঁচান। বিকাল ৪টা, ডিপার্টমেন্টের প্রফেসর পার্সোনাল অফিস রুমে বসে আরহাম মনোযোগ দিয়ে আগামী সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্র চেক করছেন। ঠিক তখনই তার রুমের কাঠের দরজাটা বিকট শব্দে আছড়ে পড়ল। দ দৌড়ে ভেতরে ঢুকলো রাফি আর তানিয়া। দুজনের মুখেই চরম আতঙ্ক আর উদ্বেগের ছাপ। "স্যার, স্যার!" রাফি হাঁপাতে, হাঁপাতে বলল, "মেহুকে গত ১ ঘন্টা ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ফোন ক্যাফেটেরিয়ার টেবিলে পড়ে আছে, কিন্তু ও কোথাও নেই।" আরহাম হাতে থাকা ফাউন্টেইন পেনটা সশব্দে কাগজের উপর থমকে গেল। উনার বুকের ভেতর হঠাৎ এক অদেখা তীব্র আতঙ্কের আশঙ্কা মোচড় দিয়ে উঠল। আরহাম চশমার ওপর দিয়ে রাফির দিকে তাকালো। আর তার গলার আওয়াজ হঠাৎ এতটাই গভীর আর ভয়ংকর শোনালো যে রাফি, তানিয়া শিউরে উঠল। "অনন্যা কোথায়?" তানিয়া তোতলে বলল, স্যার, অনন্যাকে একটু আগে আমরা পুরনো কেমিক্যাল ল্যাবের পাশ দিয়ে একা, একা হাসতে, হাসতে বের হতে দেখেছি।" আরহাম আর ১ সেকেন্ডও সময় নষ্ট করল না। সে চেয়ার ছেড়ে এমন এক লাফে উঠে দাঁড়ালো যে কাঠের চেয়ারটা উল্টে মেঝেয় পড়ে গেল। আরহাম এক দৌড়ে অফিস রুম থেকে বের হয়ে সোজা পুরনো ল্যাবরেটরির দিকে ধাওয়া করলো। তার পেছনে, পেছনে রাফি, তানিয়া আর করিডরে থাকা অন্যান্য ছাত্রছাত্রীরা অবাক হয়ে দৌড়াতে লাগলো। কেউ কখনো গভীর প্রফেসর আরহাম মির্জাকে এভাবে উন্মাদদের মতো দৌড়াতে দেখেনি। পুরনো কেমিক্যাল ল্যাবের দরজার সামনে পৌঁছে আরহাম দেখল ভারী লোহার মেটাল লক বাইরে থেকে আটকানো। আর দরজার ছোট কাচের ফাঁক দিয়ে ভেতরে ঘন হলুদ বিষাক্ত ধোঁয়া থিক করছে। মেহজাবিন আরহামের গলা দিয়ে এক অমানুষিক চিৎকার বের হয়ে এলো। সে লোহার দরজার নিজের সমস্ত শক্তি দিয়ে এক তীব্র লাথি মারল, কিন্তু পুরনো ভারী লক ভাঙল না। আরহামের কপালের রগগুলো ফুলে উঠেছে। সে কোনো কিছু পরোয়া না করে পেছনের দেয়ালে থাকে রেড ফায়ার সেফটি বক্সের কাচ খালি হাতে সশব্দে ভেঙে ফেলল। হাত কেটে রক্ত গড়িয়ে পড়লেও সে পাত্তা দিল না। সেখান থেকে অন্তত ভারী স্টিলের হাইড্রেট রডটা তুলে নিল। সশব্দে ল্যাবের দরজার মোটা কাচ আর লকের আঘাত করতে লাগলো। কাচ চুরমার হয়ে লক ভেঙে দরজা খুলে গেল। ভেতরে ঢুকে বিষাক্ত ক্লোরিনের ধোঁয়ার মধ্যে মেহজাবিনকে মেঝেতে নিস্তেজ নিঃশব্দ হয়ে পড়ে থাকতে দেখে আরহামের কলিজা যেন এক মুহূর্তে শুকিয়ে ছাই হয়ে গেল। মেহজাবিন আরহাম এক মুহূর্ত বিষাক্ত গ্যাসের পরোয়া না করে মেহজাবিনের কাছে ছুটে গেল। সে হাঁটু গেড়ে বসে মেহজাবিনকে নিজের শক্ত ২ বাহুতে তুলে নিয়ে সোজা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। আরহামের হাত কাঁপছে। "মেহজাবিন, চোখ খোলো, শোনো আমার কথা। চোখ খোলো, আরহাম।" মেহজাবিনের ফ্যাকাশে গাল দুটো নিজের এক হাত দিয়ে চেপে ধরে পাগলের মতো ডাকতে থাকলো। মেহজাবিন ভোজা চোখে অস্পষ্ট দৃষ্টিতে আরহামের ভেজা রক্তাক্ত হাত আর তার বিষাদগ্রস্ত চেনা মুখটা দেখতে পেল। সে অতি কষ্টে অস্ফুটে বিড়বিড় করে বলল, "আ আরহাম স্যার, আপনি এসেছেন?" কথাটা বলেই মেহজাবিন আরহামের বুকের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে ঢলে পড়ল। আরহাম মেহজাবিনকে কোলে তুলে নিয়ে সতেজ বাতাসের উদ্দেশ্যে ল্যাবের বাইরে নিয়ে এলো। ততক্ষণে সেই বিকট শব্দ শুনে ডিপার্টমেন্টের লিন হেড, অন্যান্য প্রফেসর এবং
অনন্যাসহ প্রায় ১০০ ছাত্রছাত্রী সেখানে জমা হয়ে গেছে। ডিপার্টমেন্টের বয়স্ক ডিন হাঁপাতে এগিয়ে এসে কড়া গলায় বললেন, "প্রফেসর আরহাম, এসব কি হচ্ছে? আপনি একজন সাধারণ স্টুডেন্টের জন্য এভাবে ইউনিভার্সিটির সরকারি সম্পত্তি ভাঙলেন। ল্যাবের দরজা ভেঙে রক্তারক্তি করলেন। আপনি জানেন এটা ইউনিভার্সিটির রুলসের চরম লঙ্ঘন। আমরা আপনার বিরুদ্ধে কমপ্লেইন করব। শাট আপ! জাস্ট শাট দ্য হেল আপ!" আরহাম বিকট গর্জন করে উঠল। তার গর্জনে পুরো ল্যাবের করিডর যেন থরথর করে কেঁপে উঠল। উপস্থিত সব অধ্যাপক আর ছাত্রছাত্রী প্রফেসর আরহাম মির্জার এই ভয়ংকর বিধ্বংসী রুদ্র রূপ দেখে স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে গেল। কেউ কল্পনাতেও করতে পারেনি এই শান্ত লোকটার ভেতরে এমন একটা দানব লুকিয়ে আছে। আরহামের রক্তচক্ষু এসে স্থির হলো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকা অনন্যার উপর। অনন্যা আরহামের হাত থেকে রক্ত ঝরতে দেখে উনার চোখে চোখ পেছাতে লাগলো। আরহাম মেহজাবিনকে নিজের বুক আরো শক্ত করে আঁকড়ে ধরে উপস্থিত ৪০০ মানুষের সামনে চিৎকার করে চূড়ান্ত ঘোষণা দিল, "মেহজাবিন শুধু এই ডিপার্টমেন্টের কোনো সাধারণ স্টুডেন্ট নয়, ও আমার স্ত্রী, মিসেস আরহাম মির্জা, আমার অর্ধাঙ্গিনী। ও যদি আজকে এই ল্যাবে মরে যেত তবে আপনাদের এই রুলস বুক তো দূরের কথা, আমি পুরো বায়োলজি ডিপার্টমেন্টের অব আর এই পুরো ইউনিভার্সিটি আগুন জ্বালিয়ে ছাই করে দিতাম। আর শোনো অনন্যা, আজ রাতের মধ্যে তুমি যদি এই সিটি ছেড়ে না পালাও, তবে তোমার লাইফের শেষ অ্যাসাইনমেন্ট কোথায় জমা হবে তুমি কল্পনাও করতে পারবে না।" অনন্যা সহ উপস্থিত প্রতিটি মানুষের মুখ হা হয়ে গেল। ডিনের হাত থেকে উনার চশমা খসে পড়ল। পুরো ডিপার্টমেন্টের জেনে গেল প্রফেসর আরহাম মির্জার আড়ালে থাকা সেই রহস্যময় স্ত্রী আসলে এই লাস্ট ব্রেঞ্চের চপল মেয়ে মেহেজাবিন। আরহাম আর কারো কোনো কথা বা ব্যাখ্যার তোয়াক্কা করল না। সে মেহজাবিনকে ২ হাতে পরম যত্নে কোলে তুলে নিয়ে সোজা করিডর দিয়ে নিজের গাড়ির দিকে হেঁটে গেল। মেহজাবিন আরহামের বুকের উপর কান রেখে নিস্তেজ অবস্থায় শুনতে পাচ্ছে তার বুকের ভেতরে সেই বুনো দ্রুত তার তীব্র হৃদস্পন্দন। মেহজাবিন আফসা ঘুমে অনুভব করল তার কপালে ফোঁটা, ফোঁটা গরম জল গড়িয়ে পড়ছে। সে মনে, মনে বুঝতে পারল এই কড়া কাঠখোট্টা জল্লাদ প্রফেসর আজ সত্যি তার ভালোবাসার কাছে পুরোপুরি হেরে গেছে। নিঃশেষ হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি, বেশি কমেন্ট করে জানাবেন। আমাকে উৎসাহিত করবেন। আর চলবে